এই থিওরিটিক্যাল যে জিনিসগুলো আমি বলতেছিলাম একটু দেখার জন্য কি পড়তে হবে, প্রথমে যেটা বলছিলাম সম্পদ ও ওহো ওকে সম্পদ ও আয় বন্টনের প্রভাব। এখান থেকে আমাদেরকে মূলত সবচেয়ে বেশি যেটা দেখতে হবে, মুদ্রাস্ফীতির ফলে কারা ক্ষতিগ্রস্ত হয় কারা লাভবান হয়। একটু দেখি মুদ্রাস্ফীতির কারণে স্থির আয়ের জনগণ কি হয়, দেখো ক্ষতিগ্রস্ত হয়। স্থির আয়ের জনগণ ব্যবসায়ী শ্রেণী মুদ্রাস্ফীতির কারণে লাভবান হয়। গরিবদের এবং ধনীদের হাতে সম্পদ চলে যায়, গরিব থেকে ধনীদের হাতে চলে যায়। মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হয় কারা, মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয় এবং ঋণ গ্রহীতারা কি হয় লাভবান হয়। এই জিনিসগুলো আমাকে একটু মনে রাখতে হবে। দেখো এখানে করদাতার কথা আছে, পেনশনভোগী আছে, স্থির আয় অর্জনকারী যেটা আছে অর্জনকারী সম্পদ যারা আছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখা আমার জন্য টাফ। ঠিক আছে, কারা ক্ষতিগ্রস্ত হয় কারা লাভবান হয়। যদি আমি একটু এই প্রসেসটাকে কিছু ট্রিক্স এবং কিছুটা বোঝানোর মাধ্যমে শিখতে পারি তাহলে আমার জন্য সুবিধা, মুখস্থ করার চাইতে কিন্তু সেটা আমার জন্য একটু সুবিধা হয়। তাহলে আমি একটু দেখি মুদ্রাস্ফীতির পরে কারা লাভবান হয় এবং কারা ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু সম্পদ ও আয়ের বন্টনের প্রভাবে। ঠিক আছে, আমি একটু দেখি এটা কিরকম, এই ট্রিক্সটা মনে রাখা যায় কিভাবে, এই পরেগুলো পড়াবো। আগে একটু দেখি, দেখ এখানে মুদ্রাস্ফীতির ফলে কারা ক্ষতিগ্রস্ত হয় দেওয়া আছে, স্থির আয়ের মানুষ, কৃষিজীবী, সীমিত আয়ের মানুষ। কারা হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা ভোক্তা। এগুলো একটু মনে রাখা টাফ, যেহেতু আমি একটা পলিসি অ্যাপ্লাই করি। দেখ কিভাবে মনে রাখতে পারি আমি। হ্যাঁ, প্রথমে আমি কাকে দিব, স্থির আয়ের মানুষ, এটা হচ্ছে কৃষিজীবী। তো এখানে একটু আমি লিখে রাখতে পারি, এখানে যারা লাভবান এবং যারা ক্ষতিগ্রস্ত। লাভবান কারা হয়, ক্ষতিগ্রস্ত কারা হয়। যদি প্রথমে বলি আমি উৎপাদনকারী, কাকে বলতে পারি, উৎপাদনকারী। উৎপাদনকারী বলতে কি বোঝানো হচ্ছে, মনে কর আমরা ব্যবসায়ী, আমরা প্রোডাক্ট উৎপাদন করি, আমরা ফুটবল উৎপাদন করতেছি। হ্যাঁ, ফুটবলের দাম ছিল আগে 200 টাকা, হঠাৎ করে মার্কেটে ওই ফুটবলের দাম 250 টাকা হয়ে গেছে। তাহলে সেটা আমাদের জন্য কি হবে, ভালো না? কারণ আমরা যা আগে ব্যয় করতাম তাই, কিন্তু ফুটবলের প্রাইসটা কি হয়েছে, বেড়ে গেছে। তার মানে যারা কিনবে, ভোক্তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মুদ্রাস্ফীতির ফলে অর্থাৎ দাম বেড়ে যাওয়ার ফলে লাভবান হয় উৎপাদনকারী, ক্ষতিগ্রস্ত হয় কারা, ভোক্তারা। এরপর ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী শ্রেণী যারা আছে, যে ওই কিছুক্ষণ আগে যারা উৎপাদন করে তারা ব্যবসায়ী, তারা কি হয় লাভবান হয়। কিন্তু তাদের আন্ডারে যারা কাজ করে শ্রমিকরা কখনোই কি হয় না, লাভবান হয় না। কেন, তাদের ইনকাম তো সীমিত। শ্রমিকরা এখানে কি, আমরা কিন্তু দাম বাড়লেও ব্যবসায় যদি প্রফিট বাড়তে থাকে আমরা কি শ্রমিকদের স্যালারি বাড়াই দিই না। দ্রব্যমূল্যের দাম বাড়লে আমি শ্রমিকদের স্যালারি কি করি না, ইনক্রিজ করি না। তার মানে তারা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এরপর কারা হইতে পারে, চোরাচালান, গুদামজাতকারী বলতে পারি, গুদামজাতকারী যারা করবে। ঠিক আছে, এবং এটার ফলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, যারা ক্রেতা থাকে। কারা ক্ষতিগ্রস্ত হয়, ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যায়, আচ্ছা গুদামজাত যারা করে তারা কিন্তু সেভিংস করে রেখে দেয় নিজেদের কাছে, যাতে দাম বাড়লে তারা ছাড়বে, তাহলে মুদ্রাস্ফীতির পরে তাদের জন্য ভালো হয়। ক্রেতারা কিন্তু বেশি দাম দিয়ে পরে থেকে কিনতে হয়। এখান থেকে দেখা যায় ভোক্তা, শ্রমিক এবং ক্রেতা এগুলো সবগুলা কিন্তু সীমাবদ্ধ ইনকাম। তাদের কি ইনকাম, সীমাবদ্ধ ইনকাম। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম, ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত। ওই দেখো শ্রমিক শ্রেণী চলে আসছে এখানের ভিতরে, ক্রেতা ও ভোক্তা চলে আসছে আমাদের ভিতরে, উৎপাদনকারী ও ব্যবসায়ী কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং মজুতদারি যারা আছে তাদেরটাও চলে আসে। তাহলে আমার এই পলিসিটা ক্লিয়ার হয়েছে সবার এতটুকু, উৎপাদনকারী, ব্যবসায়ী, চোরাচালান, গুদামজাতকারী। এবার মজার একটা কথা, যারা ঋণ দাতা ক্ষতিগ্রস্ত হয়, ঋণদাতা হয় ক্ষতিগ্রস্ত, ঋণদাতা আর ক্ষতিগ্রস্ত হয় ঋণ গ্রহীতা। করে আচ্ছা, আবার দেখো এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়, তারা হচ্ছে ঋণদাতা। এখানে দেখতেছি একটু সমস্যা করতেছিল, ঋণ গ্রহীতা এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো ঋণ গ্রহীতারা কি হয়, লাভবান হয়। কিভাবে তারা লাভবান হয়, ধরে নেই আমার থেকে আমার ভাই 10 লক্ষ টাকা নিছে, আমার ভাই 10 লক্ষ টাকা নিছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ঋণদাতা,
আমার ভাই হচ্ছে ঋণ গ্রহীতা। ক্লিয়ার কথাটা? আমি ঋণ দিছি কাকে? আমার ভাইকে। সে এই 10 লক্ষ টাকা নিছে 2020 সালে। এই 10 লক্ষ টাকা দিয়ে সে একটা বাড়ি তৈরি করে ফেলছে, খুব সুন্দর একটা কি করছে, বাড়ি তৈরি করে ফেলছে। কত সালে? 2020 সালে। তাহলে তখন রডের দাম থাকতে পারে ধরো 50,000, সিমেন্টের দাম ধরতে পারে ধরো 20,000, এইভাবে করে করে সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সে 2020 সালে একটা বাড়ি তৈরি করে ফেলছে। এরপর সে কি করলো? এই 10 লক্ষ টাকা আমাকে ব্যাক করলো 4 বছর পরে 2024 সালে। আচ্ছা, এবার খেয়াল করো তো, 2020 সালে যে বাড়িটা তৈরি করতে 10 লক্ষ টাকা গেছে, 2024 সালে কি আমি ওই বাড়িটা তৈরি করতে পারবো 10 লক্ষ টাকা দিয়ে? না, কারণ প্রতিটা রড এবং সিমেন্টের প্রাইস কি গেছে গা, বৃদ্ধি পেয়ে গেছে গা। তাহলে দেখো, ও 10 লক্ষ টাকা নিয়ে একটা সুবিধা ভোগ করে ফেলছে, সে ঋণ গ্রহীতা, সে লাভবান হয়েছে। কিন্তু দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, যে ঋণদাতা অর্থাৎ আমি কি হয়ে গেছি গা, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম আমরা, ঋণ যে গ্রহীতা সে লাভবান হয়, ঋণদাতা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের জন্য ক্লিয়ার। এরপর কি হচ্ছে, করদাতা লাভবান হয়। মনে করো আমি একজন করদাতা, আমি সরকারকে কর দিছি, আমি সাথে সাথে সরকারকে কর দিছি, তাহলে আমার দায়িত্ব শেষ। কিন্তু ওই সরকার করটা নিয়ে তো আর সাথে সাথে ইউটিলাইজ করতেছে না, সে হয়তো কিছু বছর পরে সে টাকাটা ব্যবহার করবে। তাহলে এখন সেটা ব্যবহার না করে সে কিছু বছর করলে অবশ্যই দ্রব্যমূল্যের দাম কি হবে যাবে, তখন বেড়ে যাবে, সবকিছুর দাম কি হবে, ইনক্রিজ হবে। তাহলে কর গ্রহীতা কি হয় তখন, ক্ষতিগ্রস্ত। অনেকটা ঋণের মধ্যে, পুরোটা ধরতে পারো ঋণের মধ্যে, করদাতা এবং কর গ্রহীতার ভিতরে। তাহলে ক্লিয়ার এতটুকু, এইভাবে আমি মনে রাখতে পারবো জিনিসগুলাকে। এটা হচ্ছে আমাদের কারা লাভবান হয় এবং কারা ক্ষতিগ্রস্ত হয়, ওই পদ্ধতি মনে রাখার একটা কৌশল। এবার আমরা চলে যাই, এই কৌশলগুলো কোথায় ছিল, সম্পদ এবং আয় বন্টনের ক্ষেত্রে। তাহলে আমি পড়াই ফেলছি, দেখো, স্থির আয় বা সীমাবদ্ধ আয়, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আমি, সেটা এখানে চলে আসছে কিন্তু, হ্যাঁ। এরপর শেষ আমাদের এটা। এবার আসবে আমাদের পরের স্লাইডে কি আছে দেখি, আমাদের পরের স্লাইডে সম্পদ ও আয়ের উৎপাদন ও কর্মসংস্থানের উপর যারা প্রভাব দিচ্ছে, কিসের উপরে, উৎপাদন ও কর্মসংস্থানের উপর প্রভাব। এটা পুরোটা একটা থিওরিটিক্যাল, ঠিক আছে? থিওরিটিক্যালটা একটু তোরা পড়ে নিলে হয়ে যাবে, বুঝবি আমি জানি। তবে এখান থেকে একটা জিনিস অবশ্যই আমাকে মনে রাখতে হবে, উৎপাদন ওপেকের কথা মনে রাখতে হবে, ওপেক, ঠিক আছে? এই ওপেক 1900, দেখো ওদের ফলে কি হচ্ছে, 1970-এর দশকে থেকে, 70-এর দশক এবং 1979 থেকে 80 সাল পর্যন্ত ওপেক কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে দাম বৃদ্ধির সাথে সাথে উৎপাদন হ্রাস পেয়েছিল এবং বেকারত্ব বৃদ্ধি পেয়েছিল। এই অবস্থাকে বলা হয় স্টেজফ্লেশন। এটা আমার একটু একটু খুব এটা ব্যয় বৃদ্ধির ফলে হয়। কিসের বৃদ্ধির ফলে? জ্বালানি তেলের যখন দাম বৃদ্ধি পাই গেছে, সে বলছে যে যারা জ্বালানি তেলের উপর নির্ভর করার প্রতিষ্ঠান, তাদের উৎপাদন কি হয়েছে, হ্রাস পাইছে। এবং যেহেতু হ্রাস পাইছে, তারা স্যালারি দিতে পারতেছে না, সাথে সাথে তখন কি গেছে গা, তারা কর্মী ছাঁটাই শুরু করছে, অর্থাৎ বেকারত্ব বেড়ে গেছে। আর যেহেতু দাম উৎপাদন হ্রাস পেয়েছে, আমাদের উৎপাদন হ্রাস পেলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, ঠিক আছে? তখন অবশ্যই কি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে। তাহলে ক্লিয়ার জিনিসটা, এটা আমার একটু লাগবে, বাকিগুলো তোরা খুব ইজিলি বুঝবি আমি জানি। এরপরটা কি হচ্ছে, এরপরটাতে একটু যাই আমি, মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব। দেখ, আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব বলতে কি বোঝানো হচ্ছে, মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক প্রভাব কি, দেশীয় পণ্যের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের রপ্তানি হ্রাস। কি বলতেছে একটু খেয়াল কর, কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের উপর মুদ্রাস্ফীতি প্রভাব ফেলে, রপ্তানি হ্রাস পায় এবং আমদানি কি হয়, বৃদ্ধি পায়। রপ্তানি হ্রাস পাচ্ছে, কি হচ্ছে, আমদানি বৃদ্ধি পাচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ মুদ্রাস্ফীতি যখন দ্রব্যমূল্যের দাম, দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তখন মানুষ কোথায় জায়গা, বাইরের দেশ থেকে নিয়ে আসতে থাকে। ধরো তুমি একটা ক্রিম কিনতা দেশে 50 টাকা করে আগে, এখন ওই ক্রিমের দাম হয়ে গেছে 200 টাকা। তো তুমি চিন্তা করলা বাইরের দেশ থেকে কিনলে তো সেম 200 টাকাই পড়ে, তাহলে আমি বাইরের দেশেরটা ইউজ করব। তাহলে দেখো, নিজের দেশের রপ্তানি কি হচ্ছে গা, নিজের দেশে যেটা থাকে ওইটা হচ্ছে গা, ওই পণ্যটা আমরা ভোগ করতেছি না, কিন্তু আমদানি কিন্তু দ্রব্যটা আমরা ভোগ করতে চাইতেছি। আর নিজের দেশে যেহেতু প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়ে গেছে, ওইটা অন্য কোনো প্রোডাক্ট যেহেতু প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি, তখন বাইরের কি হবে না, যারা বাইরের দেশ আছে তারাও ক্রয় করতে চাইবে না, তখন আমাদের দেশে কি হবে, রপ্তানি হ্রাস পেয়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়, আমি যেহেতু রপ্তানি হ্রাস করতেছি, মানুষ কিনতে চাইতেছে না, আমি মনে করো আগে রপ্তানি করতাম 50 টাকা এবং আমদানি এখন এখন ধরো রপ্তানি করতেছি, যেহেতু মুদ্রাস্ফীতির প্রভাব হয়েছে 30 টাকা, আমদানি বৃদ্ধি পেয়েছে 70 টাকা, অর্থাৎ আমি বেশি
বেশি পরিমাণে আনতেছি, কম পরিমাণে রপ্তানি করতে, অর্থাৎ মাইনাস ফিগারে কত আসতেছে 40 টাকা। এই 40 টাকাকে বলা হয় লেনদেনের ঘাটতি। কি বলা হয় আমাকে? লেনদেনের ঘাটতি। তাহলে ক্লিয়ার, আমার রপ্তানি যখন হ্রাস পাবে, আমদানি বৃদ্ধি পাবে, যা ক্রিয়েট হবে তাকে আমরা কি বলে থাকি? লেনদেনের ঘাটতি বলে থাকি। এতটুকু পর্যন্ত মনে রাখতে হবে। আমাকে এটা মনে হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা মুদ্রাস্ফীতির ফলে কি হয়? রপ্তানি হ্রাস পায়, আমদানি বাড়ে। আর রপ্তানি হ্রাস এবং আমদানি বৃদ্ধির ফলে কি তৈরি হয়? লেনদেনের একটা ঘাটতি তৈরি হয়। এতটুকুই আমাদের ক্লিয়ার এখানের ভিতরে। এরপর আমরা একটু দেখি, এটা আমরা পড়ে ফেলছি একটু আগে মনে রাখার জন্য। এবার মনে রাখার কৌশলটা আমি তোমাদেরকে দিয়ে ফেলছি একটু আগে, একটু দেখে নেই মনে রাখার কৌশলটা। ওই উৎপাদনকারী, ভোক্তা, ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী, মজুতদার, ঋণ গ্রহীতা, ঋণদাতা, করদাতা, কর গ্রহীতা, শেষ। এরপর এরপর মূল জিনিস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু খেয়াল করে দেখি আমরা। হ্যাঁ, বাংলাদেশে মুদ্রাস্ফীতি রোধের উপায়, বা নিয়ন্ত্রণের উপায়, এটা কিভাবে মনে রাখবো? স্যার, মনে রাখার প্রসেস খুবই ইজি যদি একটু ফোকাস কর। দেখ, অনেকক্ষণ ধরে বক করতেছি, একটু টায়ার্ড হয়ে গেছি। এখানে দেখ, বাংলাদেশের মুদ্রাস্ফীতি রোধের উপায় বা নিয়ন্ত্রণের উপায়। নিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হচ্ছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝানো হয়? দেখ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বলতে আমি দুইটা প্রসেস একটু মাথায় রাখবো। একটা হচ্ছে বাজারে কম টাকা ছাড়া, অর্থাৎ আমি দিব না। আরেকটা হচ্ছে অর্থ উত্তোলন। মনে রাখবি, টাকা উত্তোলন, অর্থ উত্তোলন করা। বেসিক নলেজ যেটা বলে নিয়ন্ত্রণ করতে হবে, বাজারে কম টাকা ছাড়বো, এবং অথবা যদি বেশি থাকে তাহলে আমি অর্থ কি করবো? উত্তোলন করবো। কিভাবে করবো? এবার দেখ, নিয়ন্ত্রণ উপায় বলছে আর্থিক নীতি, রাজস্ব নীতি, প্রত্যক্ষ কার্যক্রম নীতি। এটা প্রসেসটা কি মনে রাখার, মুখস্থ করবো না। কিভাবে মুখস্থ করবো না? দেখ, এখানে খেয়াল করি আমি এখানে বুঝাইতেছি। আমি জানি বাংলাদেশের যে আর্থিক ব্যবস্থা, এটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। কে নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসে বাণিজ্যিক ব্যাংকে দেয়, কারণ কেন্দ্রীয় ব্যাংক সব কাজ করে না, সে একদম উপরে বসে থাকে। বাণিজ্যিক ব্যাংকে দিয়ে সে কাজ করা, এবং বাণিজ্যিক ব্যাংক সরাসরি জনগণের কাছে চলে যায়। কার কাছে চলে যায়? জনগণের সাথে সম্পর্কিত থাকে। তাহলে দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যখন করতে যাবে, সবার আগে পদক্ষেপ নিতে হবে কাকে? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আগে নিজেকে শুধরাবে। কোনো ভুল যদি হয়, তাকে যদি শুধরাইতে হয়, আগে নিজেকে শুধরাইতে হয়। মানুষকে বলে না, কাউকে সাজেশন দিতে গেলে আগে নিজেকে শুধরাও। ঠিক কেন্দ্রীয় ব্যাংক বলে মুদ্রাস্ফীতি এক ধরনের ভুল, এটা শুধরাতে হলে আগে নিজেকে শুধরাইতে হবে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক এখন নিজেকে, মানে নিজস্ব মানে হচ্ছে কি, দেখ এখানে লিখে দিচ্ছি আমি, নিজস্ব মানে নিজের জন্য যে নীতিটা বলে তাকে বলে রাজস্ব নীতি। কি নীতি? রাজস্ব নীতি। কেন্দ্রীয় ব্যাংক নিজের জন্য যে নীতি প্রদান করবে তাকে হচ্ছে কি? সে নিজেকে আগে নিজে শুধরাবে। এরপর সে যদি মনে করে না সে কমপ্লিট করতে পারতো, সে রাজস্ব নীতি দিয়েও কি করতেছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারতো, সে বাণিজ্যিক ব্যাংকের কাছে যাবে। এবার বাণিজ্যিক ব্যাংকে সে কি করবে? নিয়ন্ত্রণ করবে। কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক তো সরাসরি বাণিজ্যিক ব্যাংকে আপনি কলার চাবি ধরতে পারবে না, এই তুই কাজটা কর না। সে কি করবে জানো? সে বাণিজ্যিক ব্যাংকের উপর কিছু রুলস দিয়ে দিবে, কিছু নীতি নিয়ে দিবে, যে তুমি টাকাগুলোকে এখানে করবা, ওখানে ফেলবা না, বা বেশি পরিমাণ ঋণ দিবা না। তাহলে সে কিছু রুলস রেগুলেশন দিয়ে দিবে। দেখো, টাকা মানে অর্থের কিছু নীতি, অর্থাৎ আর্থিক নীতি। তার মানে কেন্দ্রীয় ব্যাংক নিজেকে করবে রাজস্ব নীতিতে, যখন বাণিজ্যিক ব্যাংকের উপর যাবে সেটা চলে যাবে কি নীতি? আমার জন্য আর্থিক নীতি। তাহলে দেখো, রাজস্ব নীতি গেল, আর্থিক নীতি গেল। তারপরেও যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না, এবার কেন্দ্রীয় ব্যাংক সরাসরি প্রভাব পড়বে জনগণ, প্রত্যক্ষভাবে চলে যাবে। এটাকে বলে প্রত্যক্ষ কার্যক্রম নীতি। তাহলে ইজি পদ্ধতি ছিল কিন্তু আমার জন্য। তার মানে সরকার বা যখন কেন্দ্রীয় ব্যাংক রাজস্ব করতে চায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়, সে আগে নিজেকে করবে রাজস্বের মাধ্যমে, সমানই নিজ রাজস্ব। আমি যদি না পারি, আরেকজনকে রুলস রেগুলেশন দিব, সেটাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে যে রুলস রেগুলেশন গুলো দিব সেগুলো হচ্ছে আর্থিক নীতি। এবং তাও যদি মুদ্রাস্ফীতি না হয়, তাহলে আমি কোথায় চলে যাবো? জনগণকে সরাসরি করবো। তাহলে কি দেখো, আগে নিজেকে শুধরাবো। তাহলে এটা আগে নিজ রাজস্ব নীতি। সরকার নিজেকে কি বলছে? আগে সরকারি ব্যয় কি করবে? সে হ্রাস করবে। সরকারি ব্যয় হ্রাস করতে হবে যাতে সে বেশি ব্যয় না করে। সরকারি আয় কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, কর হ্রাস বৃদ্ধি করতে পারে, সরকারি ঋণ কি করতে হবে? হ্রাস করতে হবে। তাহলে এগুলো হচ্ছে সে আগে নিজেকে করবে। সরকারি ব্যয় হ্রাস করবে, সরকারি আয় বৃদ্ধি করবে, কর হ্রাস বৃদ্ধি করতে পারে, সরকারি ঋণ হ্রাস করতে হবে। এগুলো হচ্ছে সে নিজেকে আগে নিজে শুধরাবে, যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যখন সে কি হবে, ব্যয় কমায় ফেলবে, তখন বাজারে কম টাকা যাবে, কারণ সে তার আমলাদেরকে কম টাকা প্রদান করতেছে। তাহলে এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে আমার রাজস্ব নীতি। এবার মনে করো, কেন্দ্রীয় ব্যাংক যখন রাজস্ব নীতিতে কি করতে পারতেছে না, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারতেছে না, সে আবার কোথায় চলে যাবে? সরাসরি বাণিজ্যিক ব্যাংকে। এই দেখো, এখানে বলে দিছি, আর্থিক নীতিটা হচ্ছে আমরা বলছিলাম একটু আগে বাণিজ্যিক ব্যাংক, আর এটা কার দ্বারা পরিচালিত? কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় ব্যাংক আবার কি করবে জানো? ব্যাংক হার পরিবর্তন করবে। কি হার পরিবর্তন করবে? ব্যাংক হার পরিবর্তন।
বাণিজ্যিক ব্যাংকে। এখন ব্যাংকার পরিবর্তন বলতে আসলে কি বোঝানো হচ্ছে খেয়াল করে দেখো। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং জনগণ। বাণিজ্যিক ব্যাংক যখন জনগণকে সুদ দেয় তাকে বলা হয় সুদ অথবা হার। মনে ধরে নিলাম বাণিজ্যিক ব্যাংক ওদের সাথে 10% লেনদেন করে। কয় পার্সেন্ট? আমি একটু ঠিক করে লিখি এটা। দেখো, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আর এটা হচ্ছে জনগণ। তাহলে বাণিজ্যিক ব্যাংক জনগণকে 10% হারে সুদ দিচ্ছে, এটাকে বলে সুদের হার। কি বলবো? সুদের হার। এবার বাণিজ্যিক ব্যাংক যখন অর্থ সংকটে পড়ে তখন যাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংক তাকে লোন দিবে। কারণ বাণিজ্যিক ব্যাংক যখন জনগণকে লোন দেয় তখন সে সুদ নেয়, ঠিক কেন্দ্রীয় ব্যাংক কি সুদ নিবে না? অবশ্যই সে সুদ নেবে। সে মনে করো সুদ নিচ্ছে 6% হারে। কয় পার্সেন্ট হারে? 6%। আর বাণিজ্যিক ব্যাংক জনগণকে দিচ্ছে 4%, তাহলে প্রফিট হচ্ছে কয় পার্সেন্ট? বাণিজ্যিক ব্যাংকের 4%। এবার কেন্দ্রীয় ব্যাংক চিন্তা ভাবনা করলো যে না, আমি সুদের হার বাড়াই দিই। কত পার্সেন্ট? 8%। কিন্তু তুমি জনগণের জন্য ফিক্সড রাখবা কয় পার্সেন্ট? 10%। তাহলে যখন আগে 6% ছিল, 4% প্রফিট হইতো, ওই 4% কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক কি করতো? আবার ব্যবসায়ীকে কি করতো? ব্যবহার করতো, বা ব্যবসায়ীকে দিয়ে দিত, বাড়ি আবার সুদের উপর লাগাইতো। তাহলে হয় কি জানো? টাকা বেশি পরিমাণে চলে যেত। কিন্তু এখন দেখো, তখন ছয় ছয় টাকা যেত, যখন 4 টাকা যেত, যখন 6 টাকা করে কি নিত? সুদ নিত। 4 টাকা বাজারে যাইতো। কিন্তু এখন যখন সে সুদের হার বৃদ্ধি করে ফেলছে নিজের জন্য, বলতেছে দেখো ব্যাংক হার পরিবর্তন। তার মানে এখান থেকে ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকের যে ঋণটা দেয় তাকে বলা হয় ব্যাংক হার। কি হার বলে? ব্যাংক হার অথবা ব্যাংক সুদ। কি বলে? ব্যাংক হার অথবা ব্যাংক সুদ। তার মানে ব্যাংকের সাথে ব্যাংকের যে লেনদেনটা হচ্ছে তাকে ব্যাংক হার বা ব্যাংক সুদ বলে। তাহলে দেখো সে 8% করছে, তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রফিট হচ্ছে কয় পার্সেন্ট? 2%। তাহলে সে বাজারে কয় পার্সেন্ট টাকা ছাড়তে পারতেছে? মাত্র 2%। ওই দেখো, বাজারে কম টাকা ছাড়ার পদ্ধতি মুদ্রাস্ফীতির আরেকটা লক্ষণ বলে দিছি, ঠিক আছে? নিয়ন্ত্রণ করতে পারতেছে। তাহলে ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কি হয়? মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ হয়। খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, অর্থাৎ আমার সরকার বলতেছে যে আমি তোমাকে প্রফিট দিব। দেখো কিভাবে হইতে পারে। সরকার বিভিন্ন সময় বলে যে আমার টাকা দরকার, তোমরা কি আমার থেকে বন্ড কিনো। 5 লাখ টাকা দিয়ে একটা বন্ড কিনলে আমি তোমাকে 2 বছর বা 5 বছর পরে 5,50,000 দেবো। তখন মানুষ অবশ্যই কিনবে। আর যখন বাজার থেকে তুমি 5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বন্ডটা পারচেজ করবা, 5 লাখ টাকা সরকার হাতে চলে গেছে গা। তুমি তো প্রফিটের আশা রাখছো, কিন্তু 2 বছরের জন্য সরকার হাতে চলে গেছে গা। তাহলে বাজারে অর্থ সংকট দেখা দিচ্ছে না? দেখো, এটাকে বলা হয় অর্থ উত্তোলন পদ্ধতি। কি পদ্ধতি? অর্থ উত্তোলন পদ্ধতি। তাহলে এভাবে সে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে ফেলতেছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এবার হচ্ছে নগদ রিজার্ভের অনুপাত পরিবর্তন। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যদি আগে 100 টাকায় 60 টাকা রিজার্ভ রাখতো নিজের কাছে, বাকি 40 টাকা বাজারে ছাড়তো, এখন বলবো যে না, তুমি 100 টাকায় 80 টাকা রিজার্ভ রাখবা। তাহলে আগে 40 টাকা কি করতো? বাজারে যেত, এখন 20 টাকা বাজারে যাচ্ছে। অর্থাৎ বাজারে কম টাকা ছাড়ার মাধ্যমে কি করা হয়? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়। তাহলে ঋণ নিয়ন্ত্রণ, গণহারে ঋণ নেওয়া যাবে না। ঋণ রেশনিংও প্রায় নিয়ারলি সেম, একই কথা। তাহলে ক্লিয়ার? গণহারে ঋণ দিলে অতিরিক্ত টাকা যাবে, তাদেরকে বলে দিবে, বাণিজ্যিক ব্যাংকে বলে দিবে না, তুমি অতিরিক্ত ঋণ দিতে পারবে না, তুমি এত% দিতে পারবা। এইভাবে কি হয়? আর্থিক নীতিগুলা পরিবর্তন হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক প্রথমে, কেন্দ্রীয় ব্যাংক নিজের জন্য রাজস্ব নীতি শেষ, এরপরে আসবে কোথায়? বাণিজ্যিক ব্যাংকের কাছে। বাণিজ্যিক ব্যাংক এই নীতিগুলো দিবে। তারপরে যদি না হয়, সরাসরি কোথায় চলে যাবে? প্রত্যক্ষ কার্যক্রম নীতি। ওকে, প্রত্যক্ষ কার্যক্রম নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ বলতে সরাসরি জনগণকে সে কি করবে? প্রভাবিত করবে। সে বলবে যে তুমি উৎপাদন বৃদ্ধি করো, মজুরি নিয়ন্ত্রণ করো, মানে বেশি পরিমাণে মজুরি দেওয়া যাবে না, দ্রব্যমূল্যের দাম কি নিয়ন্ত্রণ করবো সরাসরি ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে। আমদানি কি করো? বৃদ্ধি করো। মুদ্রা বাতিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মুদ্রা বাতিল করা। মুদ্রা বাতিল করা কিভাবে হয় দেখো, আমরা সবাই জানি ইন্ডিয়া 2000 টাকার নোটকে বাতিল করা হয়েছিল। 2000 টাকার নোট কি করছে? বাতিল করছিল। তার মাধ্যমে কি হয়েছে জানো? বাইরের দেশে যত 2000 টাকার ব্যাংকের নোট ছিল, বাংলা যতগুলা পাচার হয়েছে, সব 2000 টাকার নোট ওয়েস্টেজ। এবং দেশের মানুষের কাছে কি হয়েছে? যে 2000 টাকার নোট ছিল সবগুলা ওয়েস্টেজ হয়ে গেছে। এটার ভিতরে সাময়িক ক্ষতিগ্রস্ত হইলেও মুদ্রাস্ফীতি কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এক প্রকার ডিরেক্ট ভাবে বাজার থেকে টাকাটাকে সে নষ্ট করে ফেলতেছে বা উত্তোলন করে ফেলতেছে। এবং আরেকটা হচ্ছে কি? পরিবহন, এটা আসবে না, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কি করবো? উন্নয়ন করব। তাহলে দ্রব্যমূল্যের দাম একটু হ্রাস পাবে, কারণ আমরা জানি যে যদি খরচ বেশি হয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়। তাহলে এগুলো হচ্ছে আমার জন্য কি নীতি? প্রত্যক্ষ কার্যক্রম নীতি। এবার আমি যদি তোমাকে এই টাইপের এটার উপরে ডিরেক্ট একটা কোশ্চেন এখন সলভ করাই, দেখো এখান থেকে একটা ডিরেক্ট কোশ্চেন আসছে আমার কিন্তু, হ্যাঁ।
এগুলো একটা জ্ঞানমূলকের প্রশ্ন, আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়েছিলাম। এগুলো হচ্ছে ওই সূত্রগুলি, সিপিআই মডেলের কি সূত্র, আমি এটাতে পরে দিয়ে যাচ্ছি। একটু ডিরেক্ট কোশ্চেনটা আমি একটু সলভ করে ফেলি তোমাদের এখানে। দেখো, এই কিছুক্ষণ আগে যে প্রশ্নটা পড়ছিলাম, সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, কি কর্তৃক? সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। দেখো ওখানে একটা বলছে, ওইটাতে পরে যাচ্ছে, এখান থেকে যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ গুলা, এখানে কি বলবো, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সরকার আর্থিক নীতি। দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ছি তিনটা নীতি, আর্থিক নীতি, রাজস্ব নীতি, প্রত্যক্ষ কার্যক্রম নিয়ন্ত্রণ আওতার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ যে দ্রব্যমূল্যের যে ইনফ্লেশন হচ্ছে, সরকার আর্থিক নীতি প্রণয়ন করছে। তারপর কোশ্চেন বলছে উদ্দীপকের আলোকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, তাহলে সরকার কোনটা নিছে? আর্থিক নীতি নিছে। তাহলে আর্থিক নীতি কোনগুলা আমরা একটু যে দেখতে পারি না, আর্থিক নীতি কোনগুলা? দেখো তো আর্থিক নীতিতে কি কি বলা হয়েছে। আর্থিক নীতিতে দেখো, আর্থিক নীতি কি কি দিয়ে দিছে আমাদের এখানে। ব্যাংকার পরিবর্তন, খোলা বাজার নিয়ন্ত্রণ, নগদ রিজার্ভ পরিবর্তন, ঋণ নিয়ন্ত্রণ, রেশনিং পদ্ধতি। তারা আমাকে কোশ্চেনটা বলছে যে এখানে পদক্ষেপ সমূহ কি করো, বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা এখানে যে জিনিসগুলো পড়ছি একটু আগে দিয়ে, এই প্রতিটা জিনিস জাস্ট পয়েন্ট দিয়ে 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 কি করে দিব, আমি ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, এরপরে আমি যদি যাই, এই লাস্টের এখানে আরেকটা কোশ্চেন ছিল আমার এখানে, দেখি এটাতে বলছে কি, সরকার কর্তৃক গৃহীত সরকার কি কি পদক্ষেপ? দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা, প্রত্যক্ষ কর হার এবং ব্যাংক হার বৃদ্ধি ও অর্থের যোগান হ্রাস। সরকার কয়েকটা পদক্ষেপ নিয়ে ফেলছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ট্রাই করতেছে এখানের ভিতরে। ঠিক আছে, কি কি করতেছে দেখ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ট্রাই করতেছে, প্রত্যক্ষ কর হারের পরিবর্তন এবং ব্যাংক হার বৃদ্ধি করতেছে, তারপর কিছু অর্থের যোগান হ্রাস করতেছে, বাজারে অর্থ ছাড়তেছে না। এগুলোর মাধ্যমে কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট? না, কারণ একটা দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে উৎপাদন বৃদ্ধি করতে হইতে পারে, চোরাচালান রোধ করতে হবে, ঠিক আছে, মজুতদারিতা রোধ করতে হবে, আরো বিভিন্ন পদক্ষেপ। তারপর হচ্ছে পরিবহনের উন্নয়ন করতে হবে। ওই কিছুক্ষণ আগে যেটা বলছে নিয়ন্ত্রণ পদ্ধতি, ওখান থেকে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করলে তারপর কি হবে, মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করা পসিবল। অর্থাৎ সরকার দিচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। আমার যদি চোরাচালান রোধ না করি কেমনে হবে, গুদামজাত রোধ না করি কেমনে হবে, পরিবহন যদি উন্নয়ন না হয় পসিবল। তার মানে উপরোক্ত পদক্ষেপগুলো ছাড়াও সরকারকে আরো কিছু পদক্ষেপ কি করতে হবে, গ্রহণ করতে হবে। তার মানে এটা যথেষ্ট না। আমরা যথেষ্ট না বলে তারপর ওই থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো একটু কি করে দিব, ব্যাখ্যা করে দিব। এবার তাহলে লাস্ট জ্ঞানমূলকের ভিতর কি কি আছে, ইম্পর্টেন্ট জ্ঞানমূলক গুলো দিছিলাম, আরো একটু দিব। ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের পাশাপাশি আরো কিছু দিব আমি। দেখো, মুদ্রাস্ফীতি কি, হার কি, মুদ্রা সংকোচন কাকে বলে, সূচক কাকে বলে, সিপিআই কি, ব্যাংক হার কি, ঋণের সুদের হার কি, এই জিনিসগুলো তোরা একটু পড়ে নিবি, জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং যে সূত্রগুলো বলতেছিলাম মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, যে সূত্রগুলো বলতেছিলাম, আমরা এখানে কিছু সূত্র বলছিলাম, সিপিআই মডেল, এবং দেখ এখানে সাধারণ পদ্ধতি, অর্থাৎ প্রাইস হাইক বলতে পারি আমি এটাকে, পি প্রাইস হাইক পদ্ধতি, এটা পিও হবে। সিপিআই মডেল দিচ্ছি আমি এখানে, আর এরপর ল্যাশপিয়ার, প্যাশিয়ার, ফিশার, এই তিনটা জাস্ট জাস্ট এগুলো আমাদের ম্যাথ আসে না, জাস্ট যদি আসে এমসিকিউতে আসবে জিএনপি ডিফ্লেটরের মতো, জাস্ট এতটুকু বলা হয়, জিএনপি ডিফ্লেটর যেটা বলছি ওইটার মতো যদি একটু মনে রাখতে পারি হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের পড়া। তারপরও আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে এমসিকিউ সিকিউ অবশ্যই শেষ করবো। এতটুকু পর্যন্ত তোরা কি করে রাখবি, কমপ্লিট করে রাখবি। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটু সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখলে আমার জন্য কি হিসাবে ক্লিয়ার হয়ে চলে যাবে। তো এতটুকু পর্যন্ত আমি এখানে কমপ্লিট করতেছি আজকের পড়া আমার। পরবর্তী লাস্ট মাত্র আরেকটা ভিডিও আপলোড করব আমি, ওই লাস্ট ভিডিওতে আপলোড করার সাথে সাথে আমার কি হয়ে যাবে, পড়াটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আমি সবাইকে বলছি একটু হোম টাস্ক করবি তোরা, জাস্ট ভোক্তার দাম সূচক নির্ণয় করো, এটাতে যে আনসারটা আছে আনসারটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবি। তো সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে আমাদের মুদ্রাস্ফীতি ক্লাসটা শেষ করবো, পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।